আপনারা জানেন যে সকল নীতিতে স্বাস্থ্য মানে স্বাস্থ্য একটা ইন্টারসেক্টরিয়াল বিষয়, এবং এটা বাস্তবায়নের জন্য আমরা এদের জন্য একটি বাংলাদেশ হেলথ কমিশন, পার্মানেন্ট স্বাধীন স্থায়ী হেলথ কমিশন গঠন করার কথা বলেছি, যেটা রিপোর্ট করবে সরকার প্রধানের কাছে, এবং প্রতি সংসদে প্রতি বছর এটার বার্ষিক একটি প্রতিবেদন উপস্থাপন করা হবে। আমরা এই জন্য এটাকে 17টি ভাগে ভাগ করেছি এবং একটি স্বচ্ছ জবাবদিহিমূলক কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে। বাংলাদেশ হেলথ সার্ভিসের কথা একটু আগে শুনেছেন আমার মুখ থেকে, সেটা কেন আমরা করেছি, কারণ আপনারা জানেন যে বাংলাদেশের সার্ভিসগুলো, হেলথ সার্ভিসগুলো ইন্টিগ্রেটেডলি দেখাচ্ছে না। ডিজি হেলথ, ডিজি শিক্ষা, ডিজি ফ্যামিলি প্ল্যানিং, ডিজি কন্ট্রোল, ডিজি নার্সিং এবং অনেকগুলো আছে, টিমো, নিমিউ। তো এগুলো সবকটাকে আমরা যদি একীভূত করে বাংলাদেশ হেলথ সার্ভিস তৈরি হবে, এটাই আমাদের টার্গেট, এবং এটা স্বায়ত্তশাসিত জুডিশিয়াল ক্যাডারের মতো হবে, এবং এই সার্ভিসটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে। সরকার বছরে বাজেট দিয়ে দিবে। একটি বিষয় আমরা গুরুত্বের সাথে দিয়েছি যে আমরা দেখেছি যে বাংলাদেশের নিয়োগ প্রক্রিয়াগুলো যোগ্য মানুষগুলো প্রায় আসতে পারেন না, সেই জন্য যোগ্যতা, স্বচ্ছতা, রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনী প্রক্রিয়া এবং নিয়োগ করার কথা বলে সার্চ কমিটির কথা। আমরা দেখেছি যে প্রায় সময় হেলথ সার্ভিসের যিনি প্রধান হবেন, উপপ্রধান হবেন, মহাপরিচালক যিনি হবেন বা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবেন, এটা সার্চ কমিটির মাধ্যমেই এগুলা বিবেচনা করে বের করে উপযুক্ত মানুষগুলোকে পদায়ন করা হবে। একটি স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন গঠন করতে হবে। এই জিনিসগুলো কিন্তু সরকার আইন করে করতে পারে। আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র গ্রামে এবং শহরে আপনারা জানেন যে প্রাথমিক ডাক্তাররা, আজকেও সকালবেলায় কথা হচ্ছিল যে কোথায় রোগীরা যাবেন তারা জানেন না। শহরে কোথায় যাবেন, সরাসরি হাসপাতালে যাচ্ছে, প্রাইভেট চলে যেতে হচ্ছে। কিন্তু একজন জেনারেল প্র্যাকটিশনাররা প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে প্রথমে উনি অ্যাটেন্ড করবেন। শহর অঞ্চলে এখন নাই, সেটা তৈরি করা হবে, এবং গ্রাম অঞ্চলে ইউনিয়ন পর্যায়ে এটা করা হবে, এবং এইটা সরকার এই সময় পারবেন, এবং এটা এই সময় এই জায়গাটাতে সার্ভিসটা পুরোপুরি ফ্রি হবে। এবং এইখান থেকে রোগীদের রেফারেল করা না হলে জেনারেলি কোন রোগী উপরে ফ্রি সার্ভিস পেতে পারবেন না। সুতরাং আমাদের একটা রেফারেল কাঠামোগত ব্যবস্থা থাকবে। জনবল সংস্কারের জন্য যেটা হয়েছে, বাংলাদেশে দেখা যাচ্ছে জনবল সংস্কারের কোনো নীতি নিয়ম শৃঙ্খলা নেই। যখন যার খুশি, যেভাবে খুশি, যে ক্ষমতাশালী বা পাওয়ারফুল তারাই জনবল তৈরি করে ফেলে, পোস্টেশন করে ফেলে। সেটা না করে একটি সমন্বিত প্রয়োজন মাফিক, যেটা ডাক্তার হোক, নার্স হোক, হেলথ কেয়ার আদার প্রফেশনাল হোক, তাদের সবার জন্য একটি পরিকল্পনা মাফিক দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এই পরিকল্পনাগুলো করা হবে। আরেকটি বিষয় ইম্পর্টেন্ট, ক্লিনিক্যাল এবং প্যারাক্লিনিক্যালের ক্ষেত্রে আপনারা জানেন যে শিক্ষক, স্যার বলছিলেন যে শিক্ষক ক্যাটাগরি চালু করা, যাতে করে নন প্র্যাকটিসিং ভাতা এবং অতিরিক্ত প্রণোদনা প্রদান করে নিশ্চিত করা যেতে পারে। পেশাগত নিরপেক্ষতার জন্য আপনারা জানেন যে পেশাগত নিরপেক্ষতার জন্য বিভিন্ন সময় রাজনৈতিক দৃষ্টিভঙ্গিগুলো অনেক বেশি প্রাধান্য বিস্তার করে, সেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে সেই জন্য আমাদের একটা রিকমেন্ডেশন আছে। আমরা দেখেছি যে বাংলাদেশে অসংখ্য মেডিকেল কলেজ হয়েছে, কোনটার মান আছে, কোনটার মান নাই, এবং এটা ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশনের মানদণ্ড অনুযায়ী পুনর্গঠন, আসন সংখ্যা পুনর্বিন্যাস, মানহীন প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া করে এবং আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হবে। স্বাস্থ্য অর্থায়নের কথা বলা হয়েছে, যেখানে জাতীয় আয়ের জিডিপি কমপক্ষে 5% যাতে করে ওভার দি টাইম করা হয়, এবং জাতীয় বাজেটের জন্য 15% বরাদ্দ দেওয়া হয়, সে ব্যাপারে কিন্তু আমাদের জোর সুপারিশ দেওয়া হয়েছে। এছাড়া আছে জাতীয় নিরাপত্তা, বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন নিরাপত্তা জাতীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই মানে সকল নীতিতে স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য প্রভাব মূল্যায়ন, স্বাস্থ্য বান্ধব রাজস্ব নীতি প্রণয়ন করা। বেসরকারি খাতে আপনারা জানেন যে বাংলাদেশে একটা বিপুল সার্ভিস বেসরকারি খাত দিয়ে থাকে। এই বেসরকারি খাত এবং সরকারি খাত প্রতিটা ক্ষেত্রে যাতে একটি খাত আরেকটি খাতকে সমন্বয় করতে পারে, অংশগ্রহণ করতে পারে, সেটা নিশ্চিত করা হবে, এবং আমরা সেই প্রস্তাবনাগুলো দিয়েছি। তবে আমরা বেসরকারি খাতে যাতে করে মূল্য নিয়ন্ত্রণ করা যায়, সে প্রতিটি সেবার মূল্য যেন নিয়ন্ত্রিত হয়, এবং এই জন্য আমরা একটি প্রস্তাবনা করেছি অতিরিক্ত মহাপরিচালক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক, এর মাধ্যমে এগুলো মূল্যগুলো নির্ধারিত হবে। আমরা জানি যে আমাদের ওষুধের কাঁচামাল এপিআই বিদেশ থেকে আনতে হয়, অনেক দাম পড়ে যায়, এবং দেশে তৈরি হয় না। আমরা সেই ব্যাপারে রিকমেন্ডেশন করেছি যাতে করে তাদেরকে ভ্যাট, ট্যাক্স ও অন্যান্য ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়া হয়, প্রণোদনা দেওয়া হয়, তাতে করে দেশে এপিআই গুলো তৈরি করা যায়। আমরা যেন ওষুধ জন্য সাধারণ মানুষ কম মূল্যে পেতে পারে, অত্যাবশ্যক সেবা যেন কম মূল্যে পেতে পারে। অত্যাবশ্যকীয় ওষুধের ক্ষেত্রে আমরা বলেছি 2 বছরের মধ্যে, 2 বছর পর পর কিন্তু লিস্ট করে ফেলতে হবে, এবং এটা কিন্তু জনগণকে ফ্রি অথবা ভর্তুকি মূল্যে প্রদান করতে হবে। এবং প্রথমে জেনেরিক ওষুধের 25% ওষুধ শুরুতেই
জেনেরিক ভাবে লিখতে হবে এবং পরবর্তীতে ওভার দি 5 ইয়ার্স 100% মেডিসিন জেনেরিক ভাবে লিখতে হবে। একটি জাতীয় ফার্মেসি নেটওয়ার্ক থাকবে যেটা 24 ঘন্টা চালু থাকবে। ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, তালিকাভুক্ত অ্যান্টিবায়োটিকের ভ্যাট কর শূন্য হবে, যাতে করে ওষুধের কারণ যেগুলো ওষুধের দাম কমে আসে। চিকিৎসক ফার্মাসিউটিক্যাল সম্পর্ক নীতি, ওষুধের মূল নমুনা এবং উপহার প্রদান করে কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো শুধুমাত্র ডাক্তারদের ইমেইল অথবা ডাকযোগের মাধ্যমে তাদের পণ্য সম্পর্কিত তথ্য পাঠাতে পারবে। প্রতিনিধিরা সরাসরি সাক্ষাতের মাধ্যমে দৈনন্দিন প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন না। মেডিকেল কনফারেন্স করতে গেলেও নিয়মের মাধ্যমে করতে হবে এবং সেটা হলো মেডিকেল অ্যাক্রিডিটেশন কাউন্সিলের অনুমোদিত সিপিডি ক্রেডিট কার্ড নিতে হবে, কারণ এটার ভিত্তিতেই ভবিষ্যতে ডাক্তারদের লাইসেন্সিং যেটা রিনিউ হবে। সিপিডি ক্রেডিট কার্ড না থাকলে লাইসেন্স রিনিউ হবে না। স্বাস্থ্য গবেষণা খাতে আপনি জানেন স্বাস্থ্য গবেষণা খাতে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে, সেখানে কমপক্ষে বাজেটের 1% যাতে এখনই করা হয় এবং আস্তে আস্তে করে যেন এটা বাড়ানো হয়। জনস্বাস্থ্য শিক্ষাগুলোকে আবার নতুন করে কিভাবে কাজ করা যায়, বিশেষ করে এটার একটা সংস্কার করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। মেডিকেল ইউনিভার্সিটি, সরকারি মেডিকেল কলেজ, অন্যান্য বিশেষায়িত হাসপাতালগুলোকে অটোনমাস করে দেয়া এবং যাতে করে তারা তাদের বাজেট অন্যান্য কাজগুলো অ্যাডমিনিস্ট্রেটিভলি করতে পারে। জেলা পর্যায়ে বিশেষিত আমরা জানি যে আমাদের প্রতিটা জায়গাতে পপুলেশন বেশি বাংলাদেশে, কিন্তু তারা এই সার্ভিসটা নিতে পারছেন না। এই জন্য জেলা পর্যায়ে বিশেষায়িত টারশিয়ারি লেভেল কেয়ার চালু করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। উপজেলা লেভেলে সেকেন্ডারি, জেলা পর্যায়ে টারশিয়ারি এবং প্রত্যেকটা ডিভিশনে একটা করে আন্তর্জাতিক মানের আঞ্চলিক রেফারেল হাসপাতাল করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। এটা সরকারি অথবা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ দুটোতেই হতে পারে। স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্য সেবা গ্রহীতাদের অনেক রকম অভিযোগ থাকে, এই জন্য একটা ডিজিটাল অভিযোগ নিষ্পত্তি প্ল্যাটফর্ম গড়ে তুলতে বলা হয়েছে এবং যাতে করে কাউন্সিলগুলোকে পাওয়ারফুল করার কথা বলা হয়েছে এবং পাশাপাশি যাতে করে 90 দিনের মধ্যে কাউন্সিল যেন যে কোনো অভিযোগের নিষ্পত্তি করে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এবং এই পাশাপাশি বিভিন্ন জায়গাতে এই সমস্ত ঘটনার জন্য সহিংসতা রোধে বাংলাদেশ পুলিশের একটি মেডিকেল পুলিশ ইউনিট করার জন্য, প্রশিক্ষিত ইউনিট করার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। আমরা জরুরি কিছু নেটওয়ার্ক তৈরি করেছি, প্রস্তাবনা দিয়েছি, যেমন জরুরি স্বাস্থ্য সেবা বাংলাদেশে একেবারেই নাই বললেই চলে। তার জন্য একটা বিশেষ সেবা, এটা বিশেষ বিষয় হিসেবে বিবেচনা করা এবং বিশেষজ্ঞ তৈরি করা এবং সেকেন্ডারি টারশিয়ারি লেভেলে সব জায়গাতে যেন জরুরি বিশেষজ্ঞরাই সেবাটা দেন সেটা নিশ্চিত করার জন্য বলা হয়েছে। জাতীয় সেবা ফার্মেসি, ডায়াগনস্টিক সেবা, রক্ত সঞ্চালন, অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠন করার জন্য জাতীয়ভাবে নেটওয়ার্ক করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। এগুলো সবগুলা ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত থাকবে। আমাদের স্বাস্থ্য আইডি বা স্মার্ট কার্ডের স্বাস্থ্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই প্রস্তাবনাটা আমাদের এখানে আছে, এটা ডিজিটাল নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকবে এবং এইভাবে আমরা কাজ করতে পারবো। পুরো সিস্টেমটাকে পেপারলেস করে ফেলা, মানে শুধুমাত্র থাকবে, ই হেলথ থাকবে, ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকবে, এমআইএস থাকবে, ডিজিটাল প্রকিউরমেন্টটা আমরা বলবো ডিজিটাল এবং ডিজিটাল লজিস্টিক সিস্টেম, টেলিমেডিসিন ইত্যাদি, মানে টোটাল সিস্টেমটাকে ডিজিটাল করে ফেললে আমাদের কাজের খরচ অনেক কমে যাবে এবং এই কাজগুলো বাংলাদেশি বিশেষজ্ঞরাই করবেন, কারণ আমাদের ডেটা দেখা যাচ্ছে যে অন্য জায়গাতে চলে যাওয়ার ঝুঁকিতে আমরা এই মুহূর্তে আছি। সেগুলো যাতে করে আমাদের ডেটা নিরাপত্তাটা নিশ্চিত করে এগুলো করা হবে। আমরা প্রায় দেখি যে স্বাস্থ্য সেবা প্রদানকারীদের জন্য পৃথক বেতন বোর্ড করা, আমাদের ইন্টারনেটের বেতন নিয়ে অনেক আমরা দেখেছি তারা সারাদিন কাজ করে কিন্তু সেই হিসাবে বেতন ভাতা অনেক কম। পোস্টগ্রাজুয়েট স্টুডেন্টদের আমরা প্রায় সমস্যা দেখি, নার্সদের বেতন নিয়ে সমস্যা, স্বাস্থ্যকর্মীদের সমস্যা। বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এক এক জায়গায় এক এক রকম বেতন দেয় কিন্তু কোনো কাঠামো নাই। যে কোনো একটি স্ট্যান্ডার্ড কাঠামোকে ফলো করার জন্য আমরা সুপারিশ করেছি। বাংলাদেশ কিন্তু প্রচুরভাবে বিদেশি রোগ, জানেন যে প্রায় $4 বিলিয়ন to $6 বিলিয়ন কিন্তু প্রতি বছর আমাদের রোগীরা দেশের বাইরে চলে যাচ্ছে এবং এইটার জন্য ওই সেবাগুলো যদি বাংলাদেশে অ্যাভেলেবেল হয়, সেটা বানদত্ত হোক, ক্যান্সার হোক, কার্ডিওভাস্কুলার সার্জারি হোক, কিডনি ট্রান্সপ্লান্টেশন হোক, লিভার ট্রান্সপ্লান্টেশন, সেগুলো যদি বাংলাদেশে করা যায় সেজন্য আমরা সব যুক্তিযুক্ত প্রস্তাব দিয়েছি। আমাদের অনেক প্রবাসী বাংলাদেশি চিকিৎসক, নার্স, প্রযুক্তিবিদ, অন্যান্য স্বাস্থ্য সেবাকেরা দেশের বাইরে কাজ করে। আমরা চাই তাদেরকে বাংলাদেশে এনে আমাদের সাথে সংযুক্ত করে কাজে তাদের অংশ নেয়, সেরকম একটি বিশেষ নীতিমালার প্রস্তাবনা আমরা দিয়েছি। ফুড, ড্রাগ এন্ড আইভিডি ডিভাইস প্রশাসন গঠন করা এই মুহূর্তে নাই, নতুন করে করা, এটা অনেক বেশি স্ট্রং করা, সে প্রস্তাবনাগুলো আমাদের এখানে রয়েছে। নারী স্বাস্থ্যকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়েছি। আপনারা জানেন যে আমাদের
জনসংখ্যার একটা বিরাট অংশ নারী, এবং নারী স্বাস্থ্য শুধুমাত্র ম্যাটারনাল হেলথ না, নারী স্বাস্থ্যকে আমরা মনে করি জাতীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই জন্য একটি নারী স্বাস্থ্য ইনস্টিটিউট তৈরি করা, প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। তার ভিত্তিতে সারা বাংলাদেশের নারীদের স্বাস্থ্য সেবাটা প্রদান করা হবে। স্বাস্থ্য খাতে অর্থায়ন শুধুমাত্র করলে হবে না, যাতে করে গভর্নমেন্ট যেন একটা স্বাস্থ্য সুরক্ষা, এমন একটি অর্থায়ন সুরক্ষা আইন থাকে যাতে করে গভর্নমেন্ট যেন প্রতি বছর এই 5% পর্যন্ত যাওয়ার জন্য অর্থবর্গ নির্দিষ্ট থাকে, এবং টাকা যেন অবশ্যই দেওয়া হয়, এই নিয়মগুলো থাকা, এবং স্বাস্থ্য সেবার অন্যান্য কাজগুলোকে ইয়ে করা, এবং ক্লিনিক্যাল ফার্মাসিস্টকে নিয়োগ করা। কারণ আমরা দেখেছি যে ওষুধপত্রগুলো বিভিন্ন জায়গাতে প্রপারলি দেওয়া হয় না এবং অপচয় ঘটে, সেজন্য হাসপাতালগুলোতে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট দেয়া এবং সেখানে ওদের লেডার তৈরি করা। এই রূপান্তর প্রক্রিয়াতে আমরা 2 বছরের আমরা মনে করেছি যে পুরো হেলথ সার্ভিস রিফর্ম করতে 2 বছরের মতো সময় লাগতে পারে। এই সময়টাতে আমরা সরকারের আন্তঃমন্ত্রণালয় উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালিত হওয়া দরকার বলে মনে করি, এবং আমরা মনে করি এই সরকারের সময়, অন্তর্বর্তী সরকারের সময় কাজটি শুরু হওয়া উচিত, এবং বর্তমান স্বাস্থ্য খাত সংস্কার কমিশন এই বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করবেন, এবং যাতে করে পরিকল্পনাটি কার্যকর ও টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়।